বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তকারী মাইলফলক। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত হবে। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরাচারের নিষ্পেষণ, নিপীড়ন, হত্যা, গুম আর ক্ষমতা অপব্যবহারের অকাট্য দালিলিক প্রমাণ সংরক্ষিত হয়েছে এখানে। অন্যদিকে থরে থরে সাজানো সাহসী মানুষের গল্প, যাদের রক্ত আর ত্যাগে ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে জাতি। জাদুঘর উদ্বোধনে এসে এসব ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘর পরিদর্শন শেষে আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও সংরক্ষণের তাগিদ দেন তিনি। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমাতে করা প্রতিটি অপরাধের বিচার হওয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। স্বাক্ষরিত জুলাই সনদও বাস্তবায়ন কার্যক্রম সরকার শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত প্রত্যেককে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনীকে অভিনন্দন জানান তারেক রহমান। আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর অতীতকে ধারণ করার পাশাপাশি ভবিষ্যতের দিক নির্দেশনা রচনা করেছে বলেও মন্তব্য করেন। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মাত্র 5 মাসে বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তাতে আরও একটা বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, গণ অভ্যুত্থানের অর্জন নষ্ট করে দিয়ে বিএনপি গণভোট নিয়ে জাতির সাথে ধোঁকাবাজি করছে। SM আরিফের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের এই গণসমাবেশ। গণভোট এবং জাতীয় নির্বাচন
দুইটা ছিল যমজ ভাই, একদিনে হয়েছে, হয় নাই? ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। সমাবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন বক্তারা। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না, 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? তালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জুলাই শহীদদের নিয়ে রাজনীতি করছে। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তিনি বলেন, গণভোটের রায় না মেনে জনগণের সাথে ধোঁকাবাজি করছে বিএনপি। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো? প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংকট কৃত্রিম উল্লেখ করে জামায়াত আমির বলেন, দাম বাড়লে সংকট কেটে যাওয়া জনগণের সাথে প্রতারণা। জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। SM আরিফ, মাইটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে জুলাই স্মৃতিচিত্র প্রদর্শনীর আয়োজন করে জামায়াত ইসলামী। উদ্বোধনী অনুষ্ঠানে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, 1971 সালে দেশ স্বাধীন হলেও প্রকৃত সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে ছাত্র রাজনীতির নামে রক্তাক্ত করেছে ছাত্রদল। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারি দপ্তরে তাদের দলীয় লোক বসিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর মেন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জুলাই স্মৃতিচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির। ভোট হয়ে যাওয়ার পরে বর্তমান সরকারি দল যখন 2/3 আসন লাভ করে ফেলল, তখন তারা তাদের ওয়াদা থেকে সরে গেলেন এবং তারা জাতির সাথে দেওয়া কথা তারা রাখলেন না। কার্যত তারা জাতির সাথে প্রতারণা করলেন। গত 4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষাঙ্গনের পবিত্র অঙ্কনকে তারা কলুষিত করছে, রক্তাক্ত করছে। এই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা জীবন দিয়ে যায়নি। এই বাংলাদেশের জন্য জুলাই যোদ্ধারা যুদ্ধ করে নাই। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাইদের ছবিসহ যথাযথ তথ্যচিত্র না থাকায় তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। তীব্র প্রতিবাদ জানান জুলাই যোদ্ধারা। অস্থায়ী রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা দেয় হট্টগোল। এর এক পর্যায়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বিদেশি কূটনীতিকরা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে ক্ষমা চান। এই বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হল। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হলে তা তথ্যবহুল হয়নি দাবি করে হইচই শুরু করেন জুলাই যোদ্ধারা। যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেই ডকুমেন্টারি যে একপাক্ষিক। অনুষ্ঠানস্থলে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এনসিপি নেতা আক্তার হোসেন সহ সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ক্ষমা চান, কিন্তু ততক্ষণে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সবাই শান্ত হয়ে বসুন। পরে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেই ডকুমেন্টারি যে একপাক্ষিক এবং এটা একপেশিভাবে এই ডকুমেন্টারিটা তৈরি করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সেখানে তুলে ধরা হয় নাই। সেটা কেন হলো সে বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা জবাব দিতেও চাইব। গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, আজকে সেই গণভোটের গণ রায় কার্যকর করা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক হলেও বিরোধী দলের সহযোগিতা না পাওয়ায় তা বিলম্বিত হচ্ছে। আমার ভাই পরোয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি।
সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা, গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? জামায়াতের বন্ধুরা প্রায় বলেন 72% ভোট আপনারা অবজ্ঞা করেছেন। এই 72% ভোটের 51%ই তো বিএনপির ভোট। কার ভোটের জন্য আপনারা এভাবে কথা বলেন? আমাদের ভোট। অনুষ্ঠান শেষে দেয়া ভাষণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বিদেশি মেহমানদের সামনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলায় হতাশা ও দুঃখ প্রকাশ করেন। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। আবু সাইদ এই বিপ্লবের প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচেয়ে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভাষণ প্রদানের জন্য। ঐক্য বিনষ্ট হয় এমন কথা ও কাজ থেকে বিরত থেকে জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকে কাজ করার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের গণতন্ত্র পাকাপোক্ত করতে প্রয়োজনীয় ৭১-এর মতো আরেকটি যুদ্ধ করা হবে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, নিজেদের মধ্যে মতের পার্থক্য থাকলেও একতা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে ৭১ সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। আজ আমরা একটি নূতন যাত্রার সূচনা পর্বে দাঁড়িয়ে আছি। এই যাত্রাপথ সহজ নয়, মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে তা বাস্তবায়নে সবাইকে একত্রিত হতে হবে। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন ৮২ বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। পরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই শহীদ পরিবারের সদস্য। জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে জুলাই শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। এ সময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার হুঁশিয়ারিও দেন তিনি। আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র জনতা পুরো জাতিকে সহযোগিতা করেছেন। আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন, তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা বিভক্ত না করেন। যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে,
সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি। সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী অভিযোগ করেন, এইসব বিষয়ে বাংলাদেশ সরকারের জবাবদিহিতা চাইলে ভারত একে সরকারের আওতা বহির্ভূত কার্যকলাপ বলে এড়িয়ে যাচ্ছে এবং তা বন্ধে অপারগতা প্রকাশ করেছে। লর্ড কার্নিল যখন এসেছিলেন তখন হাসিনা তাকে ঢুকতে দেয়নি তার মামলা পরিচালনা করেন। তিনি দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার তাকে প্রেস কনফারেন্স করতে দেয়। আজকে শেখ হাসিনা পলাতক, ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড। জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রামের 2 বছর পেরিয়ে গেলেও সেই আন্দোলনের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেক শহীদের পরিবার। এখন তাদের নিরন্তর অপেক্ষা ন্যায় বিচার ও প্রতিশ্রুত সহায়তার। জুলাই শহীদ পরিবারগুলোর বর্তমান বাস্তবতা তুলে ধরছেন সাদিয়া হক মৌ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মারুফ হোসাইনের ঘর এটি, যেখানে আজও তার মা তার ব্যবহারের বই খাতা, জামা কাপড় আঁকড়ে ধরে ছেলের স্মৃতি বয়ে বেড়ায়। কত গেঞ্জি, কত জামা কাপড়, ব্যাগ, খাতা যে জায়গায় আছে সেই জায়গায় আছে। সারা ঘরে আমার ছেলের স্মৃতি, যেদিকে তাকায় সেদিকে খালি স্মৃতি দেখি আমার ছেলের। জুলাই আন্দোলনের রাজপথে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় এখনো ছেলের রক্ত লেগে আছে। কান্না জড়িত গলায় বলেন শহীদ মারুফের বাবা। আজকে 2 বছর হয়ে গেল, তখন মনে করছিল যে আমার বাবা হয়তো থাকলে বাঁচাইতে পারতো, মা থাকলে কাছে বাঁচাইতে পারতো। জানেন, একটা গুলি খাইছে, সেই গুলিটা এমন জায়গায় লাগছে আমার ছেলের রক্ত বের হইতে হইতে সেই ঢাকা মেডিকেল পর্যন্ত এক ফোঁটা রক্ত ছিল না, আর রাস্তায় পড়ে রয়েছে। কিন্তু আক্ষেপের সাথে বলেন, জুলাই আন্দোলনের সেই প্রত্যাশা 2 বছর পরে এখনো পূরণ হয়নি। এই যে জুলাই সনদ, এটাই আমাদের সম্বল একজন শহীদ পরিবারের, আমাদের আর কিছু নাই। তো সরকারের কাছে বলবো, এখন যে প্রধানমন্ত্রী আছেন, একজন শহীদের বাবার এই যে চোখের পানির, এইটা আপনি একটু দেখেন। এদিকে জুলাই চেতনার প্রত্যাশা পূরণ না হওয়ার আক্ষেপ করলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সেই যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা আসলে মানুষ পাচ্ছে না। ধরেন, মানুষ বুলেটের সামনে দাঁড়াইছে কি কাউকে ক্ষমতা আনার জন্য? এটা তো পসিবল না। মানুষ তো বৃহৎ স্বার্থে সে বুলেটের সামনে দাঁড়াইছে। বৃহৎ স্বার্থটা কি? সেটা অবশ্যই রাষ্ট্রের জনমানুষের একটা বৃহৎ স্বার্থ, যেটা দিয়ে মানুষ উপকৃত হবে। সেই জিনিসটাই কিন্তু আসলে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে। মানুষ কিন্তু গণভোটের মধ্য দিয়ে হ্যাঁ দেওয়ার মধ্যে সেটা রায় দিয়েছে। অন্য আরও এক জুলাই শহীদ জুবাইরের পরিবার বলছে, আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচার দৃশ্যমান হোক, যাতে শহীদদের রক্তের দাম বৃথা না যায়। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিচার শহীদ পরিবারের কাছে সবচেয়ে বড় দাবি। প্রাণ দেওয়া লাভ কি? এই যে আমার এক ছেলে দিল, যে উদ্দেশ্যে দিল, এগুলো তো কোনো জনগণের সুফল পায় নাই। তো এই প্রাণ দেওয়ার কী অর্থ আছে? বিচারে বিলম্বিত হইতেছে। বিচারের সাথে আমাকে কয়েকবার ডাকছে, এরা দেখছি এখানে জটিলতা আছে। শহীদ পরিবারের মনে রয়ে গেছে প্রিয়জন হারানোর বেদনা। তাদের প্রত্যাশা, হাজারো শিক্ষার্থীদের এই জুলাই গণহত্যার ন্যায় বিচার দ্রুত করা হোক। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। শিল্প, পাট, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে পরিবর্তন করা কঠিন নয়, তবে জ্বালানি খাত বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, গত 17 বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জ্বালানি সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানো হবে।
এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল, এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। ভারতের উজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। বিপদসীমা অতিক্রম করায় জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রাতভর ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বুধবার সকাল 9টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়ে অতিরিক্ত পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।